এখানে দেখেন একটা एग्जांपल দেয়া আছে। এখানে কি হচ্ছে দেখেন, আপনার জাস্ট এখানে i = 10 ধরা হয়েছে, একটা নাম্বার, ইন্টিজার নাম্বার, i এর মধ্যে একটা ভ্যালু সেট করেছি। এরপরে যদি এখানে একটা কন্ডিশন দেয়া হয়েছে যে i is greater than 15 হলে it will print 10 is greater than 15, রাইট? আচ্ছা, আর যদি না হয় তাহলে বলবে যে I am not in if, মানে না হলে অ্যাকচুয়ালি এটা কি, সেটা if এর বাইরের স্টেটমেন্ট না, সো এটা যদি ট্রু হয় তারপরেও এটা রান করবে, এটা যদি ফলস হয় তারপরেও এটা রান করবে। যদি if I am not ওইটা না দিলেও তো ম্যাম সিস্টেম রান করবে। হ্যাঁ, এটা যদি না থাকে তাহলে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা বোঝানো যে if এর বাইরের এই স্টেটমেন্টটা আপনার if ট্রু হোক বা ফলস হোক, ইট ডাজন্ট ম্যাটার, আপনার এই স্টেটমেন্টটা অবশ্যই রান করবে, কারণ এটা if এর আন্ডারে, মানে if এর সাথে একেবারেই সম্পর্কিত না। ঠিক আছে? সো এই ধরনের কোন প্রোগ্রাম হলে যেটাতে আমার ফলস হলে কি স্টেটমেন্ট আসবে সেটা জানার প্রয়োজন নেই, এরকম কোন প্রোগ্রাম যদি ছোট ছোট প্রোগ্রাম থাকে তাহলে আমরা কি করব, সিম্পল ইফ ব্যবহার করব। ওকে, এখানে তো বলে দিছে i ভ্যালু 10, না ধরে তাহলে এটা ফলসই হবে, রাইট? i কি গ্রেটার দ্যান 15, না তাহলে তো কিছু দেখাবো না। যদি এটা আমি করতে চাই কোন রকম করতে, তাহলে দিয়ে দিছে, যদি না দিয়ে তো স্ক্যান এর, হ্যাঁ তাহলে ওইভাবে করতে পারবা, কোনো অসুবিধা নেই। এটা জাস্ট একটা তোমাকে एग्जांपल বোঝানোর জন্য যে ইফটা কিভাবে কাজ করছে, ঠিক আছে? সেটার জন্য তোমাকে এই एग्जांपलটা দেয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি কোনো লজিক্যাল প্রোগ্রামের মধ্যে তো ওভাবে পড়ে না, এটা দিয়ে তো আমি কিছু অ্যাচিভ করতে পারছি না, রাইট? এই एग्जांपलটা জাস্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইফটা কিভাবে কাজ করছে এটা বোঝানোর জন্য। ওকে, আচ্ছা, এরপরে দেখো ইফ এর সাথে একটা নতুন শব্দ, নতুন একটা ওয়ার্ড যুক্ত হলো কি এলস, মানে এখন হচ্ছে তোমার ইফ যদি কাজ না করে তাহলে এলস, কিংবা ফলস হলে ইফ এর কন্ডিশনটা মিট না করলে কি হবে সেটা তুমি এখন উল্লেখ করতে পারবা এলস এর মাধ্যমে, রাইট? আচ্ছা, এটার সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে ইফ এর আন্ডারে ডেফিনেটলি আমরা জানি কন্ডিশন দিতে হয় যে শর্তটা আমরা চেক করতে চাচ্ছি, এবং এই কন্ডিশনটা ট্রু হলে এই ইফ এর ব্লকের ভিতরে আমার ট্রু হলে কি কাজটা হবে বা কি স্টেটমেন্ট গুলো রান করবে সেটা এখানে দিয়ে দিতে হবে, রাইট? আচ্ছা, এখন যদি এই স্টেটমেন্টটা মিথ্যা হয়, মানে এই কন্ডিশনটা যদি মিট না করে তাহলে কি হবে সেটাও আমি এই প্রোগ্রামের মধ্যে এলস ব্যবহার করে এলস এর ভিতরে দিয়ে দিতে পারবো। ঠিক আছে? যেমন আমরা কি করেছিলাম, অড ইভেন সলভ করেছিলাম, তাই না? সো একটা নাম্বার কি হচ্ছে আপনার অড নাকি ইভেন সেটা চেক করছে। সো আমি কন্ডিশন দিয়ে দিয়েছিলাম যে n mod 2 যদি ইকুয়াল টু 0 হয় তাহলে বলবে কি ইভেন, আদারওয়াইজ কি বলবে অড, রাইট? এরকম। সো আদারওয়াইজ মানে ওটা কন্ডিশন ফলস হলে এলসটা এক্সিকিউট করবে। বুঝতে পারতেছি? সো এখানে ফ্লো চার্ট দেখেন কিভাবে কাজ করে। আপনার অবশ্যই প্রোগ্রামটা ফার্স্টে স্টার্ট হবে, এরপরে কন্ডিশন চেক করবে, যদি ফলস হয় তাহলে এলস এর বডি রান করবে, ট্রু হলে ইফ এর বডি রান করবে। ওকে, এন্ড যদি অন্য কোনো স্টেটমেন্ট থাকে এলস এর পরে তাহলে সেটা আপনার ট্রু হলেও রান করবে, ফলস হলেও রান করবে। ওকে, সো এখানে দেখেন, এখানে আগের এক্সাম্পলটাতেই কি করেছে, একটা এলস পার্ট যুক্ত করেছে, যে এখানে i এর ভ্যালু আমি দিয়ে দিলাম লেটস সে 20। সো 20 যদি 15 এর থেকে ছোট হয় তাহলে বলবে যে i is smaller than 15, আর যদি না হয় এলস তাহলে বলবে i is greater than 15। ওকে, বুঝতে পারছি তো? এটা গেল আমার if else। ফার্স্ট এটা ছিল সিম্পল ইফ, যেটাতে আমি মিথ্যা বলে জানি না কি হবে, আর সেকেন্ড এটাতে কি মিথ্যা হলে আমি আরেকটা স্টেটমেন্ট যুক্ত করে দিতে পারবো। ওকে,
আমি আপলোড করে দিয়েছি পোর্টালে, আপনারা দেখেছেন ল্যাবের ডেট দিয়ে একটা পোর্টালে একটা টেক্সট আপলোড হয়েছে, টেক্সট ফাইল আপনাদের ল্যাব ম্যাটেরিয়ালস এর মধ্যে পাবেন। ওকে, সো সেখানে আপনারা দেখবেন যে নেস্টেড ইফ এর एग्जांपल দেয়া আছে, ইফ এলস এর एग्जांपल আপনারা দেখেছেন, আবার এলস ইফ এর एग्जांपलও আপনারা দেখেছেন লাস্ট ক্লাসে, সেটাও আমি আপলোড করে দিয়েছি আপনাদেরকে পোর্টালে। ল্যাবে দিছেন না? হ্যাঁ, ল্যাবে দিয়েছি। আচ্ছা, নেস্টেড ইফটা কি রকম দেখেন একটু। নেস্টেড ইফ আজকে আমি থিওরিটা বলছি, হ্যাঁ, কিভাবে কাজ করছে। আচ্ছা, নেস্টেড ইফটা কি রকম দেখেন, ধরেন একটা কন্ডিশন মিট হলো, হ্যাঁ, সেই কন্ডিশনটা মিট হওয়ার পরে আপনি চাচ্ছেন একটা কন্ডিশন চেক করার পরে আরো কিছু কন্ডিশন চেক করতে হবে। যদি প্রথম কন্ডিশনটা সত্য হয় তাহলে সেটার আন্ডারে গিয়ে আবার দ্বিতীয় তৃতীয় কন্ডিশন আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে এই ইফটা আমরা ব্যবহার করতে পারবো। নেস্ট, নেস্ট কি বাসা, রাইট? পাখির বাসাকে নেস্ট বলা হয়। সো এখানে আপনার একটা ইফ এর আন্ডারে আরো অনেকগুলো ইফ এলস বাসার মতো, মানে একটা ঘরে কি অনেকজন থাকে না, কাইন্ড অফ এভাবে কাজ করতেছে যে একটা ইফ এর আন্ডারে, একটা প্যারেন্টের আন্ডারে অনেকগুলো চাইল্ড ইফ কাজ করছে, ঠিক আছে? সো এখানে আপনি কি করতে পারবেন, একটা ইফ কন্ডিশন ট্রু হলে এর আন্ডারে আরো কিছু ইফ দিতে পারবেন, এলসও দিতে পারবেন। ওকে, আবার কি করতে পারবেন, এই এলসটা লেটস সে আপনার এই ইফ এর কাজ শেষ হয়ে গেল এখানে, এর বাইরে এসে আবার প্যারেন্ট ইফ এর এগেইনস্টে একটা প্যারেন্ট এলস দিতে পারবো, ঠিক আছে? এটা আপনি সিম্পল ইফ হিসেবেও কাজ করতে পারেন, যে ইফ এর আন্ডারে এই কন্ডিশনগুলো মিট করলো, এরপরে আমার আর কোনো কাজ নাই, একটা সিম্পল স্টেটমেন্ট আছে যে স্টেটমেন্ট রান করবে প্রথম ইফ এর মতো, সেভাবেও কাজ করতে পারি। আবার কি ইফ এলস এর মতোও কাজ করতে পারেন, এর কাজটা শেষ হয়ে গেল, এরপরে একটা প্যারেন্ট এলস দিয়ে আপনি কাজ করতে পারেন। ম্যাম, আমরা কি ইফ এলস এর ভিতরেও ইফ এলস আলাদা করে দিতে পারি? এলস এর যে পার্টটা, হ্যাঁ, এটাই দিয়েছেন তো। না না না, এটা তো আমরা ইফ এর মধ্যে যদি ট্রু হয় তাহলে আমার ভিতরে হচ্ছে ইফ হবে, আর এলস হবে। যদি এলস এর ভিতরে দিতে চাই, হ্যাঁ, এলস এর ভিতরেও আপনি ইফ ইউজ করতে পারবেন, যেই প্যারেন্ট এলসটা আছে তার আন্ডারে আবার আপনি কন্ডিশন দিতে পারবেন, যে এটা যদি ফলস হয়, ব্র্যাকেটটা হচ্ছে, হ্যাঁ, ব্র্যাকেটটা হচ্ছে মেইন। কি করবেন, এই ব্র্যাকেটের বাইরে এসে একটা এলস লিখবেন, এলস লেখার পরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ব্লক অফ কোড বানাতে হবে, এরকম, তাই না? সেটার ভিতরে আবার আপনি কি করবেন, ইফ দিয়ে আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই ফার্স্ট করবেন। ইফ এর নিচে যে ব্র্যাকেটটা দিছে ওটা বন্ধ করছে কোথায়? এই যে একদম এটা তো এলস এর ব্র্যাকেট। এরপর ইফ এর নিচে যে ব্র্যাকেট ওটা বন্ধ করছে এলস উপরটা, এটা হচ্ছে ইফ এর, এই ইফ এর ব্র্যাকেট, আর else এর এই শুরুটা ইফ এর হচ্ছে এই দুইটা, হ্যাঁ, ইফ এর নিচে আর ইফ এর নিচে হচ্ছে এখানে আরেকটা হয়তো বা আসে না, এটা পরে এটা আপনি বলতে দিতে পারবেন। পারবেন, আরেকটা ব্র্যাকেট হবে হ্যাঁ, হ্যাঁ। লাস্টে, হ্যাঁ। বুঝতে পারছি তো কিভাবে কাজ করতেছে। সব ব্র্যাকেটে ঠিক আছে, সো এখানে জাস্ট খুবই সিম্পল একটা एग्जांपल দিয়েছে যে আপনার i যদি 10 হয়, আমি এখানে বলে দিয়েছি i 10, তাহলে i 10 এটা তো সত্য, রাইট? সত্য হলে কি করবে, এই ইফ এর আন্ডারে ঢুকলো, এখন আরেকটা কন্ডিশন চেক করলো যে i কি 15 থেকে ছোট কিনা, যদি সত্য হয় তাহলে এটা প্রিন্ট করবে। আবার দেখেন এখানে কি করছে, আরেকটা ইফ রান করছে যে যদি i কি হয় 12 থেকে ছোট হয়, তাহলে কি দুইটাই সত্য না, তাহলে এটাও প্রিন্ট করবে, এটাও প্রিন্ট করবে, রাইট? আচ্ছা, আর এইটা যদি না হয় তাহলে এটা প্রিন্ট করবে। এই এলসটা কোথায় আসছে, এই ইফ এর পরে না, বুঝতে পারতেছেন? তাহলে এটা সত্য, এটা রান করবে, এটাও এই ক্ষেত্রে সত্য, বাট এটা যদি মিথ্যা হতো তাহলে এটা রান না করে কি করতে, এটা রান করতো। বুঝতে পারছি? আগের স্লাইডে তো আমরা অনেকগুলো প্যারেন্থেসিস দেখছিলাম, এখানে তো আমরা কোনো প্যারেন্থেসিস ইউজ করতেছি না। সেকেন্ড ব্র্যাকেট, ব্র্যাকেট করবে। সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে কার্লি ব্রেসিস। হ্যাঁ, কার্লি ব্রেসিসটা কেন ইউজ করছি না দেখেন, কারণ ইফ এর আন্ডারে কয়টা স্টেটমেন্ট, এখানে একটাই স্টেটমেন্ট। কি বলেছিলাম, যদি ইফ বা এলস এর আন্ডারে একটা লাইন থাকে তাহলে ব্র্যাকেটটা ইউজ না করলেও চলবে, ও ধরে নিবে ঠিক পরের লাইনটাই ওর আন্ডারে, এটাও ধরে নিবে। কিন্তু যদি এর পরে আরো একটা লাইন থাকতো তাহলে কিন্তু আপনার আবার প্রোগ্রামটা ভুল হয়ে যেত।
তখন আপনার অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। বুঝতে পারছেন কি? হ্যাঁ, ব্র্যাকেটের ব্যাপারটা আবার একটু ক্লিয়ার। আর নিচে তো এফ এর সামনে আরেকটা পার্ট দিছে, এখানে তো আমরা কোনো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি। হ্যাঁ, এটাই বলছি। দেখেন এই প্রথম যে প্রোগ্রামটা এখানে দেখেন, এটা কি? এটা হচ্ছে আপনার সিনট্যাক্স, মানে এভাবে লিখতে হবে, এটা গ্রামার। এখন আপনাকে এখানে কি আপনাকে একটা অপশন দেয়া হয়েছে, কিরকম অপশন? যে ইফ এর চাইল্ড মানে ইফ এর আন্ডারে যে কাজ করবে, যে এক্সিকিউশনটা হবে, সেটা যদি একটা লাইন হয় তাহলে এই ব্র্যাকেট দুইটা না দিলেও চলবে, প্রোগ্রামটা আবার রান করবে। কিন্তু যদি ইফ এর আন্ডারে দুইটা লাইন হয় বা তিনটা লাইন হয়, মানে একের অধিক লাইন যদি আপনি এখানে লিখেন, তাহলে অবশ্যই এখানে আপনার এই ব্র্যাকেটটা লাগবে। মানে এই প্রোগ্রামের ক্ষেত্রে চিন্তা করেন, এই প্রোগ্রামের ক্ষেত্রে আপনার এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেট দুইটা না হলেও প্রোগ্রামটা ঠিক আছে, কিন্তু এই ব্র্যাকেটের এন্ডিং যে আরেকটা ব্র্যাকেট যেটা এখানে ওঠে নাই, সেই ব্র্যাকেটটা মাস্ট। বুঝতে পারছেন কি? কারণ কি, এই ইফ এর আন্ডারে কয়েকটা কাজ আপনি করছেন, সো যদি আপনি এর এন্ডিং ব্র্যাকেটটা না দেন তাহলেও কি বুঝবে, এর আন্ডারে শুধু এই ইফটা আছে, বাকিগুলোকে ও ইগনোর করবে। বুঝতে পারছেন? সো একটা সিঙ্গেল লাইনের ক্ষেত্রে আপনি চাইলে এভাবে লিখতে পারেন। ওকে, ক্লিয়ার হয়েছে ব্র্যাকেটের বিষয়টা? আচ্ছা, এরপরে দেখেন ইফ এলস ইফ ল্যাডার, তার মানে কি, এটা সিঁড়ির মতো কাজ করবে, ধাপে ধাপে কাজ করবে, একটা না হলে আরেকটা কন্ডিশন ট্রু হবে, আরেকটা কন্ডিশন না হলে আরেকটা কন্ডিশন ট্রু হবে। তাহলে এটা কিভাবে কাজ করতেছে? এটা হচ্ছে আমরা কি করতে পারবো, এখানে একসাথে অনেকগুলো কন্ডিশন চেক করতে পারবো এট আ টাইম। কিভাবে? ইফ দিয়ে প্রথম কন্ডিশন দিব, এর আন্ডারে স্টেটমেন্ট থাকবে, এটা সত্যি হলে, এটা যদি মিথ্যা হয়, লেটস সে এটা মিথ্যা হলো, আপনি আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করতে চাচ্ছেন যে এটা মিথ্যা না হলে আরেকটা সত্য হবে। সেম অ্যাজ আমরা যখন কি করেছিলাম, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বা ছোট সংখ্যা বের করা, তাই না? কিভাবে করেছিলাম? এলস ইফ দিয়ে করেছিলাম না? এটাকে ল্যাডার বলা হচ্ছে, ধাপে ধাপে কাজ করছি, তাই না? এটা না হলে এটা, এটা না হলে এটা, এরকম। সো এটা যদি মিথ্যা হয় তাহলে এলস ইফ, কিংবা যদি এটা সত্য হয় তাহলে এটা করো, এটা যদি না হয় আবার এলস ইফ থাকতে পারে, এরকম 100টা শর্ত থাকতে পারে। আচ্ছা, এখন এখানে একটা শর্ত আছে, মানে একটা আপনার ম্যান্ডেটরি একটা ব্যাপার আছে যেটা আমাদের ফলো করতেই হবে, সেটা হচ্ছে আমার কোনো কন্ডিশনই যদি ট্রু না হয় তাহলে কি হবে, এটার একটা অপশন আমার রাখতে হবে। তার মানে সবার শেষে অবশ্যই একটা কিংবা, মানে একটা এলস আমার রাখতে হবে যদি আমরা ল্যাডার ইউজ করি। ওকে, তাহলে বুঝতে পারছেন এই কন্ডিশনটা কিন্তু বাকিগুলোতে ওভাবে ছিল না, রাইট? বাট ল্যাডারের ক্ষেত্রে আমার একটা সিঙ্গেল এলস অবশ্যই লাগবে লাস্টে। ওকে, আচ্ছা, বুঝতে পারছি? আচ্ছা, এখন যে ব্যাপারগুলো হচ্ছে, আজকে আমরা ইফ এলস এর প্র্যাকটিসে যাব না, কারণ এখন প্র্যাকটিসে গেলে আমরা সিলেবাস শেষ করতে পারবো না। আমি যেটা করতে পারি আপনাদের জন্য, এখন আমি আপনাদের যে প্রথম অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম ওটার আনসারটা এই মুহূর্তে আমার কাছে আছে, সেটা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করতে পারি। সেটা তো ইফ এলস এর উপরে ছিল, রাইট? ও না, ইফ এলস এর উপরে এখন আছে। ও, তাহলে আমি আপনাদেরকে কোয়েশ্চেনগুলো একটু বুঝাই দিই যে কিভাবে সলভ করবেন। আচ্ছা, এটা বুঝতে তো পারছেন, 1 আর 3 সলভ করবেন যাদের আইডি অড নাম্বার লাস্টে। হ্যাঁ, মানে হচ্ছে 1 3 5 7 এরকম আইডি ধারী যারা আছে তারা হচ্ছে 1 আর 3 নাম্বারটা সলভ করবেন, আর 2 আর 4 নাম্বারটা সলভ করবেন হচ্ছে ইভেন নাম্বার আইডি। সো 4 নাম্বারটা একটু পেঁচানো আছে, সো যারা ইভেন আইডি তারা 4 নাম্বারটা করতে পারলে খুব ভালো, মানে আমি আই উইল অ্যাপ্রিশিয়েট ইট। আচ্ছা, 4
এটার চেয়ে প্যাচারও না, আপনারা ইউনিট বিল জেনারেট করবেন। এখানে প্রত্যেকটা উদাহরণই আমি অ্যাসাইনমেন্টে এমন দেওয়ার চেষ্টা করছি, কথা না প্লিজ, আপনাদেরকে কথা বলার কিন্তু আমি সুযোগ দেই প্রত্যেক ক্লাসেই, লাস্টের দিয়ে আপনারা অনেক টাইম পান। ক্লাসের মাঝখানে যখন আমি কথা বলছি প্লিজ ট্রাই করব আমরা পিছে থেকে কথা না বলার, ওকে? আচ্ছা, কোনো কোয়েশ্চেন থাকলে, কথা বলার থাকলে আমার সাথে বলবেন। এই 1.5 ঘন্টা আপনারা আমার সাথে কথা বলবেন, ওকে? নিজেদের মধ্যে না। আচ্ছা, সো দেখেন এখানে প্রথম যে প্রবলেমটা, সেটাতে কি বলেছে, প্রত্যেকটা প্রবলেম আপনার রিয়েল লাইফের সাথে কিন্তু রিলেটেড, ঠিক আছে? সো এগুলো কিভাবে সলভ করবেন? ফার্স্ট স্টেপটা কি বলছে, আপনারা গ্রাফ পেপারে গ্রাফ করছিলেন না? সো আপনারা হচ্ছে অক্ষ মানে x এবং y, আমি একটু আঁকি, ঠিক আছে? এটা কি থাকে, এটা x না, একটা হচ্ছে x বার y, সো এখানে আমার সব পজিটিভ গুলো থাকে, রাইট? এখানে কি থাকে, x হচ্ছে পজিটিভ, y হচ্ছে কি নেগেটিভ, আর এখানে কি থাকছে আপনার নেগেটিভ এন্ড পজিটিভ, এখানে দুইটাই নেগেটিভ। সো এই জিনিসটা আমার সলভ করতে হবে। কিভাবে সলভ করতে হবে, আমি ইউজারের থেকে দুইটা নাম্বার চাইবো, ইন্টিজার নাম্বার। সে আমাকে যেভাবে নাম্বার দুইটা ইনপুট দিবে, আমার বলে দিতে হবে যে সেটা কোন ব্লকে পড়েছে, ঠিক আছে? মানে সেটা আপনার কোন কোয়াড্রেন্টে পড়েছে, কিভাবে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এরকম না, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। সো ফার্স্টে পড়েছে, সেকেন্ডে পড়েছে, থার্ডে পড়েছে নাকি ফোর্থে পড়েছে, সেটা আমার বলে দিতে হবে ইউজার। এটা আপনি যেভাবে করেন, আপনি 4টা ইফ ইউজ করতে যাচ্ছেন, একজন হয়তো বা 2টা ইফে করতে পারেন, এটা অনেকভাবে করতে পারবেন। সলভ করাটা হচ্ছে মেইন ইস্যু, কিভাবে সলভ করবেন সেটা তো আপনি ভালো বুঝবেন। তো প্রিন্টে ফার্স্টে পড়ছে, সেকেন্ডে পড়ছে, এরকম দিলে হবে, এটা দিলেও হবে, অথবা এইভাবে দিলে ভালো, যে ও যে পয়েন্টটা আপনার দিয়েছে সেই পয়েন্টটা কোন কোঅর্ডিনেটে লাইজ করছে, আপনার ফার্স্টটাতে, ফার্স্ট কোঅর্ডিনেটে হচ্ছে এই পয়েন্টটা আছে, এটা বলে দিলে বেটার। আচ্ছা, সো এটা আমার মনে হয় কিভাবে করবেন, আপনার কি করতে হবে, এখানে কন্ডিশন এমন ভাবে অ্যাপ্লাই করতে হবে যে ও যখন থেকে বড় অথবা ছোট, হ্যাঁ, তাহলে আমরা পজিটিভ নেগেটিভ কিভাবে বুঝি, যে 0 থেকে বড় হলে বুঝবো পজিটিভ, 0 থেকে ছোট হলে বুঝবো নেগেটিভ। সো ওইভাবে x আর y এর মানগুলো নিতে হবে, চেক করতে হবে যে x এর মান যদি পজিটিভ হয় এবং y এর মানও যদি পজিটিভ হয়, তাহলে কোনটা বলবো, তাহলে বলবো ফার্স্ট। আর যদি x এর মান নেগেটিভ হয়, y এর মান এবং y এর মান পজিটিভ হয়, তাহলে বলবো সেকেন্ড। সো এখানে আপনি 4টা কন্ডিশন যেটা বললাম তুমি সেভাবে অ্যাপ্লাই করতে পারো, বুঝতে পারছেন? সহজ, এটা সহজ। আচ্ছা, সেকেন্ডটা দেখেন কি বলছে, সেকেন্ডটাও খুব ইজি। সেকেন্ডটা বলছে রাইট এ সি প্রোগ্রাম টু রিড দ্য এজ অফ আ ক্যান্ডিডেট এন্ড ডিটারমাইন whether he is eligible to cast his, এখানে he or she হবে, হ্যাঁ, to cast his or her own vote, মানে একজন ক্যান্ডিডেট যে কিনা ভোট দিতে চাচ্ছে, তার কাছ থেকে তার আপনি এইজটা ইনপুট নেবে, এইজটা ইনপুট দেওয়ার পরে তাকে বলে দিবে যে সে ভোটটা দিতে পারবে কি পারবে না, মানে কি তার 18 বছর বা তার উপরে হলে সেটাকে বলবে যে তুমি ভোট দেওয়ার জন্য এলিজিবল, আর যদি 18 বছরের নিচে তার বয়স হয় তাহলে বলবেন যে না তুমি ভোট দিতে পারবে না। খুবই সহজ এটা। সো 2 নাম্বারটা অ্যাকচুয়ালি সহজ রেখেছি কারণ 4 নাম্বারটা একটু ট্রিকি, তাই 4 ট্রিকি না, সবকিছুই দেয়া আছে কিন্তু আপনাদের একটু ক্যালকুলেশনটা বেশি করতে হবে আর কি 4-এ। সো যারা 1-3 পেয়েছেন তাদের জন্য অ্যাকচুয়ালি বেশি ভালো হয়েছে, 1 আর 3-এও তেমন ঝামেলা নেই, 3-এ সবই বলে দিছি, ক্রাইটেরিয়া বলে দিয়েছি, তাহলে এটা হলেই রেজাল্ট আপনি আউটপুট কি হবে জানেন। সো দেখেন 3-এ কি বলছি, রাইট এ সি প্রোগ্রাম
to determine eligibility for admission to a professional course based on the following criteria মানে একটা স্টুডেন্ট একটা প্রফেশনাল কোর্স করতে চায় কিন্তু সে কোন সাবজেক্টে কত পেলে ওই কোর্সটাতে অ্যাডমিশন নিতে পারবে সেটা আপনি বলে দিচ্ছেন মানে হচ্ছে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট যেটা আমরা বলে দেই রাইট সো এখানে সেই ক্রাইটেরিয়াটা দেয়া আছে যে ম্যাথে আপনার 65 এর থেকে বেশি বা সমান পেতে হবে আপনার ফিজিক্সে পেতে হবে 55 বা তার ঊর্ধ্বে এবং কেমিস্ট্রিতে পেতে হবে আপনার 50 এর উপরে বা 50 এন্ড টোটাল 3 সাবজেক্ট যদি এটা ম্যাচ না করে তাহলে কি করতে হবে তিনটা সাবজেক্ট মিলে কত হতে হবে 190 বা তার উপরে হতে হবে রাইট এরকম তো আমরা অপশন রাখি যে আচ্ছা ঠিক আছে কোনোটা একটু কম পেয়েছে তাহলে হচ্ছে আপনার অথবা কি করতে হবে ম্যাথ আর ফিজিক্সে ধরেন অন্য একটা সাবজেক্টে বেশি খারাপ হয়ে গেছে সেই ক্ষেত্রে কি করতে হবে ম্যাথ এবং ফিজিক্স মিলে 140 অবশ্যই থাকতে হবে মিনিমাম বুঝতে পারছেন এটা হচ্ছে ক্রাইটেরিয়া তাহলে এখানে কন্ডিশনগুলো বলাই আছে যে কি কি হবে আচ্ছা এটা যদি হয় তাহলে কি করতে পারবে আপনি বলে দিবেন যে ইউ আর নট এলিজিবল ফর অ্যাডমিশন অর ইউ আর এলিজিবল ফর অ্যাডমিশন তো এখানে ইনপুটটা কিভাবে নেবেন এই যে টেস্ট ডাটা তাহলে ইনপুট নিতে হবে ওর ফিজিক্সের মার্ক কেমিস্ট্রি সবগুলোর মার্ক তো ইনপুট নিতে হবে ইনপুট নেওয়ার পরে আপনি কি করবেন কন্ডিশন বসাবেন এখানে কি করছে অল 3 সাবজেক্ট মানে তিনটা সাবজেক্ট যে কোনো তিনটা সাবজেক্ট মিলে আপনি পাচ্ছেন 190 তাহলে যে কোনো তিনটা সাবজেক্টের মার্ক কি করতে হবে যোগ করতে হবে যোগ করে বলতে হবে যে এটা 190 এর থেকে বড় না সমান এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে এই দুইটা কন্ডিশন একটু আপনার ইয়ে করতে হবে এখানে যেহেতু সাবজেক্টের নাম উল্লেখ করা নাই তাহলে কি করতে পারেন ম্যাথ ফিজিক্সও এখানে বসাতে পারেন বা শুধু ম্যাথ ফিজিক্স তো বসালে হবে না এখানে আপনার যে কোনো তিনটা হইতে হবে তাই না আমার মনে হয় এটা পাবেন এখানে কন্ডিশনগুলো দেয়াই আছে যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে রিচ আউট করবেন আচ্ছা এরপরে দেখেন 4 নাম্বারটা বুঝতে পারছেন এটা কোনো কোশ্চেন আছে নো ম্যাম আচ্ছা 4 নাম্বারটা দেখেন 4 নাম্বারটা কি বলছে 4 নাম্বার অ্যাকচুয়ালি বলছে যে আপনার মান্থলি ইলেকট্রিসিটি বিল যেভাবে জেনারেট হয় ঠিক আছে এখন ইলেকট্রিসিটি বিল কিভাবে জেনারেট হবে আপনার এখানে ইউনিট পার ইউনিট চার্জ দেয়া আছে ঠিক আছে কত যদি 199 পর্যন্ত হয় কারো ইউনিট এটা তো বুঝেন যদি 199 পর্যন্ত ইউনিট হয় তাহলে প্রতি ইউনিটের প্রাইস কত 1 টাকা 20 পয়সা হ্যাঁ আচ্ছা এখন তো অনেক বেশি এখন মনে হয় 5 টাকা 6 টাকা হয়ে গেছে আপনার ইউনিট প্রাইস অনেক বেড়ে গেছে এখানে একটা ধরছি আর কি আচ্ছা সো 200 এবং তার অ্যাবভ বাট লেস দ্যান 400 200 এর বেশি কিন্তু 400 এর কম যদি হয় তাহলে বলছে ইউনিট প্রাইস হচ্ছে এটা আর যদি 400 এর বেশি হয় কিন্তু 600 থেকে কম হয় তাহলে এটা আর 600 অথবা 600 এর বেশি হলে আপনার 2 টাকা আচ্ছা এখন দেখেন এখানে কি বলছে যদি আপনার 400 টাকার বেশি বিল হয়ে যায় তাহলে কি করবেন 15% আবার অ্যাড হবে ঠিক আছে 15% অ্যাড হবে এবং আপনার কি করতে হবে মিনিমাম বিল হইতে হবে কত 100 টাকা তার মানে কারো যদি কোনো ইউনিট না খরচও হয় এই মাসে তারপরেও তাকে 100 টাকা বিল দিতে হবে তার মানে এটা হচ্ছে কি লাস্ট অপশন তার মানে এটা আপনি এলসে রাখতে পারেন যে যদি কোনো কিছুই না মিট হয় কন্ডিশন তাহলে 100 টাকা মিনিমাম আপনাকে দিতে হবে এটাই তো করতেছি আমরা আপনারা কিভাবে বিল দেন প্রিপেইড সো আপনার হচ্ছে এখন তো আবার প্রিপেইড কার্ড হ্যাঁ নতুন অ্যাড হচ্ছে নতুন না বেশ কয়েক বছর ধরে রিপিট কার্ডও তো এইভাবেই ক্যালকুলেশন করে কত সারচার্জ হচ্ছে 15% অ্যাড এরকম আমার তো এটা হচ্ছে খালি 500 করে চেনে যাবে আবার দুইটা কন্ডিশনাল দুইটা কন্ডিশনাল তার মানে হচ্ছে আপনার বিল
পরে করি আলোচনাটা। সো এখানে দেখেন ইনপুটটা নিচ্ছি কি ওর আইডি, মানে আপনার তো একটা আইডি থাকবে, আপনার নাম থাকবে এবং আপনি কত ইউনিট খরচ করেছেন সেই ইউনিটটা ইনপুট দিবেন, তাই তো? এখন ইনপুটটা দেওয়ার পরে ইউনিট আপনি বলে দিচ্ছেন, তাহলে এখানে ক্যালকুলেট করছেন না আপনি ইন্টারনালি, যে এখানে তো কন্ডিশন দিয়ে আপনি ক্যালকুলেট করছেন যে যদি ওর 800 ইউনিট হয় তার মানে এটার মধ্যে পড়তেছে, তাহলে ওর পার ইউনিট হবে 2 টাকা করে, তাহলে 800 ইনটু 2, তাই তো? তাহলে কি হচ্ছে, যদি 800 ইনটু 2 হয় তাহলে অবশ্যই 400 টাকার বেশি হওয়া উচিত, তাই না? হ্যাঁ, 1840, 400 টাকার বেশি যদি হয় তাহলে কি করবে 15%, তাহলে 15% অ্যাড হয়ে যাবে। তাহলে তো আমরা ইফ এর মধ্যে ফার্স্টে 4টা বসার উপর আবার ইফ দিয়ে আপনার এটা একটা বসায় দিতে হবে, যে ইউনিটের জন্য যেটা নিয়েছে, না সরি, যেটা ক্যালকুলেটেড, যেটা আপনার টোটাল যে ইউনিটটা মানে ক্যালকুলেট করে তো একটা জায়গায় রাখবেন একটা ভ্যারিয়েবলে, ওই ভ্যারিয়েবলের সাথে এই কন্ডিশনটা দিয়ে দিতে হবে যে 400 টাকা বেশি হলে তুমি এটা অ্যাড করে দাও। হ্যাঁ ম্যাম, যদি 500 টাকা আসে তাহলে 500 টাকা 15% অ্যাড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, 500 টাকা হলে মানে যত টাকা হবে সেটার হচ্ছে 15% অ্যাড হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ধরেন এখানে আবার অ্যামাউন্টটা বলে দিবেন আপনি যে কত অ্যামাউন্ট অ্যাড হয়েছে, তাহলে 15% অ্যাড হলে যেই রেজাল্টটা আসতেছে ওইটা আপনি ইউজারকে দেখাচ্ছেন, তার মানে সারচার্জের মধ্যে আপনি ওইটা রেখে দিচ্ছেন, এটা ভ্যারিয়েবল ধরতে পারেন, ঠিক আছে? আর হচ্ছে নেট অ্যামাউন্টটা তাহলে কি হবে, এটাও অ্যাড হবে, কিন্তু এটা লাস্টে কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে, কোনটার সাথে, এই ইউনিট পার ইউনিটের সাথে যেটা 1600 হয়েছে এটার সাথে এটা যোগ করে লাস্টের অ্যামাউন্টটা নেট এইটা দেখাতে হবে। বুঝতে পারছেন না? আমার মনে হয় পারবেন। দেখি আপনার চেষ্টা করি। কারণ কন্ডিশনটা যদি লজিকটা বুঝতে পারেন তাহলে মোটামুটি হচ্ছে ইনফেন্সের যেই স্ট্রাকচার গুলো দেয়া আছে ওগুলো দেখে দেখে করতে পারবেন আশা করি। সবগুলোতেই আপনারা মোটামুটি ল্যাডার এবং নেস্টেড এই দুইটা ইফ ব্যবহার করে করতে পারবেন, চারোটাই। আচ্ছা, এখন দেখেন, এখন আপনারা এটা কি করতে হবে, আমাদের পরশুদিন ল্যাব আছে, তাই না? সো পরশুদিন ল্যাব স্টার্ট হওয়ার আগে আমাদের এই লিঙ্কটার মধ্যে আপনারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিবেন। যদি একটা কমপ্লিট করতে পারেন একটাই সাবমিট করবেন। ম্যাম আগের যে অ্যাসাইনমেন্টগুলো ছিল ওগুলো ক্যান্সেল হয়ে গেছে? আগের যে অ্যাসাইনমেন্ট ছিল আমি তাদেরটাই অ্যাকসেপ্ট করেছি যারা ওই দিন এসেছিল এবং আমাকে আমার কোশ্চেনের আনসার দিয়েছিল। তো যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন কিন্তু আসেননি তাদেরটা আমি অ্যাকসেপ্ট করিনি। সো আপনাদের যেই কাজটা করতে হবে, আপনাদের জন্য আরেকটা চান্স হচ্ছে আপনারা একই সাথে দুইটা অ্যাসাইনমেন্ট নিয়ে আসবেন সেকেন্ড দিন, মানে পরশু দিনে। ফার্স্ট অ্যাসাইনমেন্টটা একটু খেয়াল করেন, ফার্স্ট অ্যাসাইনমেন্টটা প্রথম লিঙ্কটাতেই সাবমিট করেন, ঠিক আছে? যারা করে ফেলেছেন তারা করে ফেলেছেন, তারা জাস্ট একটু দেখে আসেন যে কিভাবে করছেন। আর সেকেন্ড অ্যাসাইনমেন্টটা সেকেন্ড লিঙ্কটাতেই সাবমিট করবেন, দুটো কিন্তু ডিফারেন্ট ফোল্ডার। কিভাবে সাবমিট করবেন সেটা তো আমি মনে হয় লাস্ট ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে লিংক ওপেন করে সাবমিট করতে হয়। আচ্ছা, পিডিএফ করতে পারেন, টেক্সট ফাইল, আপনার যেভাবে যেই ডকুমেন্ট ভালো লাগে করেন, অসুবিধা নেই। আচ্ছা, এখন তাহলে আজকে আমরা আজকের পড়া শুরু করি। এটা কি অন আছে দেখো তো সেটা। আচ্ছা, সো আমাদের চ্যাপ্টার 2 থেকে আমাদের অ্যাকচুয়ালি এই কন্ডিশনাল অপারেটরটা বাকি ছিল, রাইট? আর চ্যাপ্টার 3 থেকে এখন আমাদের বাকি যে টপিকটা আছে সেটা হলো সুইচ। এই জিনিসটা নিয়ে আমরা খুব মানে যদি ইফ এলস বুঝতে পারি তাহলে সুইচ কেসটাও বোঝাটা খুবই সহজ। সুইচটাও আপনার ইফ এর মতোই কাজ করে। কি বলেছি, আপনার কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে 3 ধরনের, তাই না? তিনটার কাজ কিন্তু সেম, মানে একই প্রোগ্রাম আপনি ইফ এলস দিয়েও সলভ করতে পারবেন, সুইচ দিয়েও সলভ করতে পারবেন, কন্ডিশনাল অপারেটরটা দিয়েও সলভ করতে পারবেন, যে যেটাতে অভ্যস্ত। বাট ইফ এলসটা খুবই লার্জলি ব্যবহার হয়, কারণ ইফ এলসটা আপনার হচ্ছে মানে
মোটামুটি সব প্রোগ্রামই সলভ করা যায় if else দিয়ে। কেসটা একটু দেখা যায় লেন্দি হয়, এজন্য কেসটা ওভাবে ইউজ করতে চায় না, বাট কিছু কিছু প্রবলেম আছে যেটার জন্য আবার কেসটাই সুইটেবল, সুইচ কেসটাই সুইটেবল। সো দেখেন সবার আগে আমি একটু আপনাদেরকে বলে নিই যে সুইচ কেস যখন আমরা ব্যবহার করব তখন আমাদের কয়েকটা কিওয়ার্ড খুব ভালোভাবে শিখতে হবে এবং মনে রাখতে হবে। কিওয়ার্ড গুলো কি কি? নাম্বার 1 ইজ সুইচ, সুইচ কেস, ব্রেক and default। এই চারটা স্টেটমেন্ট আমাদের জন্য অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি, মানে এই চারটা স্টেটমেন্ট আমাদের খুব ভালোভাবে যদি শিখে যাই তাহলে সুইচটা আমাদের জন্য একদম পানির মতো সহজ হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, পানি কঠিন, পানি কঠিন না, পানি সহজ। আচ্ছা এখন দেখেন সুইচের যে এখানে সিনট্যাক্স দেয়া, তাই না? প্রত্যেকটা জিনিসের এখানে সিনট্যাক্স, মানে কিভাবে লিখবো, কিভাবে লিখবো। সুইচ লেখার নিয়ম হচ্ছে সুইচ এই কিওয়ার্ডটা ইউজ করে এর আন্ডারে আমরা একটা প্যারামিটার পাস করতে পারি। সেই প্যারামিটারটা মানে কোন একটা এক্সপ্রেশন হতে পারে, কোন একটা ভ্যারিয়েবল হতে পারে, কোন একটা অপারেটর হতে পারে, কোন একটা ক্যারেক্টার হতে পারে, কোন একটা ইন্টিজার হতে পারে। আচ্ছা এখানে মনে রাখার বিষয় হচ্ছে সুইচের আন্ডারে যে প্যারামিটারটা থাকবে বা যে এক্সপ্রেশনটা থাকবে সেটা সুইচে আমরা শুধুমাত্র ইন্টিজার, ক্যারেক্টার এবং ইনাম এই তিনটা ভ্যারিয়েবল ব্যবহার করতে পারি। ইনাম কি? ইনাম হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ ভ্যারিয়েবল যেটা ইউজার ক্রিয়েট করে, এটা আমরা দেখব পরবর্তীতে। এখন আমাদের ইনাম সম্পর্কে খুব বেশি না জানলেও হবে, হ্যাঁ? জাস্ট এইটুকু মনে রাখেন যে সুইচের মধ্যে আমরা কি কি করতে পারবো, শুধু ইন্টিগ্রাল যে সকল ভ্যারিয়েবল আছে সেগুলো ইউজ করতে পারবো, সেটা হচ্ছে ইন্টিজার, ক্যারেক্টার এন্ড ইনাম। এর বাইরে তার মানে কি ফ্লোট, ডাবল এগুলো আমরা সুইচ কেসে ইউজ করতে পারবো না। সো এখানে কিন্তু লিমিটেশনস আছে, এর জন্য সুইচ কেসটা সবগুলোর জন্য ইউজ হয় না, হ্যাঁ? ফ্লোট, ডাবল আমরা সুইচ কেসে ব্যবহার করলে সেটা আপনার প্রোগ্রামে এরর শো করবে, রান করবে না আমাদের প্রোগ্রাম। ওকে আচ্ছা আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আপনাদের এই সুইচ কেসের মধ্যে যে আচ্ছা এটা আমি মনে হয় এক্সাম্পল দিয়ে বললে ভালো, এক্সাম্পল দিয়ে বলি। সো সরাসরি আমি একদম কোডে চলে গেলাম, কারণ সুইচে আপনার কোড দিয়ে বোঝালেই আমার মনে হয় আপনারা বেটার বুঝবেন। আচ্ছা আমরা একটা প্রোগ্রাম রাইট করব, টু স্পেল আ ডিজিট, মানে হচ্ছে একটা সিঙ্গেল ডিজিট ইউজারের থেকে ইনপুট নিব, নিয়ে সেটার স্পেলিংটা তাকে দেখাবো, এরকম একটা প্রোগ্রাম। হ্যাঁ সেটা আমরা ইফ এলস দিয়ে খুব ইজিলি করতে পারি, তাই না? আচ্ছা তো সুইচ দিয়ে যদি করি তাহলে অবশ্যই ফার্স্টে স্ট্রাকচারটা বানায় ফেলতে হবে। সো এখানে আমরা কি করব, সুইচের মধ্যে দেখেন সুইচ যে কিওয়ার্ড, কিওয়ার্ড লেখার সাথে সাথে সেটার কালারটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ সুইচের মাঝে আমরা লেটস সে ডিজিটটা দিয়ে দিলাম। এখন
এখন এই ডিজিটটা আমরা চেক করব যে এটা কি আপনার 0 থেকে 9 এর মধ্যে পড়বে, রাইট? সো 0 এর জন্য আপনার দেখেন এখানে একটু একটা জিনিস বোঝার বিষয় আছে যে 0 এর জন্য কিন্তু 0 কে স্পেল করতে হচ্ছে, 1 এর জন্য 1 কে স্পেল করতে হচ্ছে। সো এখানে কিন্তু আমরা একটা কন্ডিশন দিয়ে দিলে হচ্ছে না, তাই না? সো আমাদের প্রত্যেকটা কেস চেক করতে হবে, তার মানে এখানে আমার 9টা কেস চেক করতে হবে যেহেতু আমি সিঙ্গেল ডিজিট দিয়েছি। সো এখানে আমি সুইচের আন্ডারে কি করব, কাজ করব কিছু কেস। এখন কেসটা হচ্ছে কেসের মধ্যে কি পাস করব, কেসের মধ্যে পাস করব এই ডিজিটটা। সুইচের ভিতরে আপনি যেই প্যারামিটারটা দিলেন কেসটা সেটার উপরে বেস করে আমাদের দিতে হবে, বুঝতে পারছেন? সো এখানে ডিজিট দিচ্ছি না, 0 থেকে 9 পর্যন্ত মানে যে কোনো একটা সিঙ্গেল ডিজিট ইউজার আমাকে দেবে, সেটা আমি কেসের সাথে ম্যাচ করব। মানে কেসটা কিসের মতো কাজ করতেছে, ইফ এর মতো কাজ করতেছে, রাইট? আচ্ছা, সো এখানে দেখেন ইফ যদি আমার কি হয় এটা 0 এর সাথে মেলে তাহলে কি করবে, প্রিন্ট করবে লেটস সে 0, রাইট? এই তো এখন এই জিনিসটাই আমার বারবার লিখতে হবে, রাইট? শর্টকাটে কোনো অপশন না? সো হয়ে গেছে দেখেন, রাইট? তাহলে এখানে আপনার কি করতে হচ্ছে, এই ডিজিটটা চেক করতেছি আমি কেসের মাধ্যমে, তাই না? যে কেস যদি 0 হয় তাহলে আমি স্পেল করব 0, কেস 1 হলে স্পেল করব 1, কেস 2 হলে আমি স্পেল করতেছি 2। আচ্ছা, সো এটা তো খুবই সিম্পল, আমরা বুঝতে পারছি, রাইট? এখন এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি বললাম, এখানে কেসটা কাজ করছে কিসের মতো, ইফ এর মতো, রাইট? সো এখানে আমি শুধু ইফ ব্যবহার করেছি, তাহলে এখানে কি প্রবলেম আছে বলেন তো? না হয় না হলে মানে কোনোটাই যদি না হয়, ধরেন যে ও আমাকে 10 বা 12 কোনো একটা ডাবল বা ট্রিপল ডিজিট আমাকে দিয়েছে, সেক্ষেত্রে তো আমার এখানে ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করা নাই, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, একটা এরকম মেসেজ দিতে হবে যে সে যেন মানে ইউজারকে এরকম এলস এর মতো কাজ করে, রাইট? সো সেটার জন্য আমি অ্যাকচুয়ালি ডিফল্ট এই কিওয়ার্ডটা ব্যবহার করব, ওকে? সো যদি কোনোটাই রান না করে তাহলে বাই ডিফল্ট ওকে বলে দিবে যে invalid input, ওকে? আচ্ছা, এখন এখানে আরো কিছু এরর আছে, এই কোডটাতে কিছু এরর আছে, সো সেই এরর গুলো কি আমরা একটু রান করলেই বুঝতে পারবো। আচ্ছা, সো কোডটা রান করছে, কিন্তু ধরেন ওকে আমি 3 ইনপুট দিলাম, ওকে?
থেকে প্রিন্ট হচ্ছে, কিন্তু 4 এর মধ্যেও কি 3 আছে না, 5 এও 3 আছে, মানে সিমিলার কেস সে এর পরে বারবারই পাচ্ছে, তার মানে সবগুলোই ওর কাছে এখন ট্রু হচ্ছে। তাহলে এখন কি করতে হবে, ওকে আমার থামতে বলতে হবে যে বাবা আমার অ্যাচিভ হয়েছে, তুমি থামো, ঠিক আছে, তুমি এখন থামো। তাহলে কি দিতে হবে, ওকে ব্রেক দিতে হবে। আচ্ছা, তাহলে এই কিওয়ার্ডটা এখন ইউজ করতে হবে ব্রেক। তাহলে ব্রেকটা আমরা কোথায় ব্যবহার করব, ব্রেকটা অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা কন্ডিশনের পরে আমাদের ব্রেকটা দিয়ে দিতে হবে। এখন ব্রেক আমরা কোথায় দিব এটা ডিপেন্ড করছে আমরা কি রকম প্রোগ্রাম চাচ্ছি সেটার উপরে। কিছু কিছু ক্ষেত্রে প্রত্যেকটা কেসে ব্রেক লাগে না, কিছু কিছু ক্ষেত্রে প্রত্যেকটা কেসে আমাদের ব্রেক লাগছে। আচ্ছা, তাহলে এখানে যদি ব্রেকটা ইউজ করে দেই তাহলে আশা করি আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। প্রত্যেকটা নিচে ব্রেক দিতে হবে এই প্রোগ্রামের ক্ষেত্রে ইয়েস দিতে হবে। প্রত্যেকটা ঝামেলা কেন করবো বললাম না স্যার, এখানে যে আমরা ইনপুটগুলো দিলাম ইফ এলস বেগুলো 1 2 3 4 থেকে 9 পর্যন্ত গেল, হ্যাঁ, এই সবগুলো এক লাইনে বা একটা শব্দ করা যাবে কিছু, কেসের ক্ষেত্রে করা যাবে। এই জন্য এটা করা যাবে। সো দেখেন 9 এর মধ্যে আমাদের অ্যাকচুয়ালি ব্রেক দরকার নাই, কারণ 9ই হচ্ছে লাস্ট কেস। আচ্ছা, সো এখন আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। আমরা হ্যাঁ, এই তো লাস্ট ওয়ান। ইনভ্যালিড হচ্ছে ডিফল্ট, মানে এলস কোনোটাই রান করলো না তাহলে এটা রান করবে। তাহলে এটা কি রকম হবে, এটা হবে লেটস সে আমি হচ্ছে 12 দিলাম, তাহলে আমাকে বলবে ইনভ্যালিড। হ্যাঁ, তার কারণ আমার 12টা কোনো কেস কন্ডিশনে দেয়া নাই, মানে কোনো কেস নাই যেটাতে আমার 12 ম্যাচ করে। আচ্ছা, এখন কেস দিয়ে আমরা আরো কিছু প্রবলেম সলভ করতে পারি। এটা গেল হচ্ছে যে তুমি কিভাবে একটা ডিজিট স্পেল করবা। আচ্ছা, এখানে দেখো আরেকটা বিষয় হচ্ছে এই ডিফল্ট যে লেখাটা আমি লিখেছি মানে এলসটা, আমাদের কি হয় আমরা ইফ এলসে সবসময় এলসটা লাস্টেই ব্যবহার করি, বাট সুইচ কেসের ক্ষেত্রে এই ডিফল্টটা আমরা চাইলে সুইচের প্রথমেও করতে পারবো, মানে সব কেসের উপরেও যদি আমি ডিফল্ট ইউজ করি, মানে ডিফল্টটা আমি কোডের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো, এটা আমার কোডের মানে আউটপুটে কোনো ইফেক্ট ফেলবে না। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, সো মাস্ট বি ইন্টিগ্রাল বলেছি। ব্রেকের বিষয়টা তোমরা বুঝলা যে ব্রেক যদি না দেই তাহলে আমার সিমিলার কেস যত পাবে সবগুলোই রান করবে এবং ডিফল্ট ব্লকটা আমার সব জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, আরেক ব্রেক লাগবে দুই জায়গায়, তাহলে যেটা মানে ব্রেক দুই মানে গেলার দুই জায়গা লাগবে, তো যেখানে দরকার আছে ওটা ব্রেক করে শুধু সেখানেই ব্রেক লিখবো। হ্যাঁ, না বুঝুন না, মানে ধরেন এখানে আমার 3 তো প্রয়োজন, 5 এর তো প্রয়োজন, এটা তাহলে কি ম্যাম জাস্ট ওই দুই জায়গায় ব্রেক দিব, বাকি এক জায়গায় দিব না, নাকি ওই দুই জায়গায় দিব না আমি জায়গায় দিব? মানে 5 এবং 3 এর ক্ষেত্রে আমার রেজাল্টটা দেখা প্রয়োজন, তাহলে শুধু ওই দুই জায়গায়, হ্যাঁ ওই দুই জায়গায় ব্রেক দিতে হবে। তাহলে ব্রেক দিব, যেই জায়গাগুলো আমি আউটপুট দেখছি ওই জায়গাগুলোতেই ব্রেক দিব, বাকিগুলোতে দরকার নাই। এখন সেটা ডিপেন্ড করছে আমি কি রকম যাচ্ছি, যেমন স্পেসিফিক্যালি এই প্রোগ্রামটার ক্ষেত্রে আমার সবগুলো কেসেই ব্রেক দিতে হবে, না দিলে আমার প্রোগ্রামটা ভুল আসবে। আচ্ছা, সেরকম এক্সাম্পলও দেখাচ্ছি আমি, ওয়েট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা ফ্যাক্ট বলে দেই, সেটা হচ্ছে কেসের উপরে, সুইচের ভিতরে কেসের উপরে যদি তুমি কোনো এক্সপ্রেশন লিখো তাহলে সেটা কখনোই এক্সিকিউট করবে না। না, সেটা কখনোই এক্সিকিউট হবে না। লেটস সে তুমি এখানে লিখলা যে digit equal to digit, উপরে তো হয় না, মানে কেসের উপরে যদি দাও কোনো এক্সপ্রেশন তাহলে এই স্টেটমেন্টটা কখনোই এক্সিকিউট করবে না। ঠিক আছে, তোমার যদি কোনো স্টেটমেন্ট এক্সিকিউট করতে হয়, কোনো ক্যালকুলেশন করতে হয়, তাহলে সেটা কি করতে হবে, কেসের আন্ডারেই দিতে হবে। সুইচের আন্ডারে তো তুমি দিয়েছো, কিন্তু কোন একটা কেসের ভিতরে দিতে হবে, সেটাকে যদি তুমি কাজ করাতে চাও। ওকে,
ওকে, কেসের বাইরে দিলে হবে না। হ্যাঁ, আরেকটা সুইচ ব্যবহার করতে পারবা। মাল্টিপল সুইচ কিভাবে ব্যবহার করবো, এটা কার জন্য ব্যবহার করতেছি, ডিজিটের জন্য। সো ধরো তুমি আরেকটা অপারেটর নিয়ে বা আরেকটা কোনো কিছু নিয়ে কাজ করতেছো, তখন সেটা এই সুইচের শেষ হয়ে গেছে না, এই সুইচের বাইরে এসে এখানে তুমি অন্য সুইচ ইউজ করো, অসুবিধা নেই। একটা সুইচের পর আরেকটা, মানে প্রথমে সুইচ সিলেকশন না, ওইটার পর আরেকটা সুইচ, শুধু সুইচ, অন্য কিছু না। সুইচে 1 to 9, মানে অন্য কোনো কিওয়ার্ড ব্যবহার করতে হবে না, শুধু সুইচ ব্যবহার করলেই হবে। ম্যাম এই সুইচের আন্ডারে যে প্রসেসগুলো হলো, ওইটার আগে যদি আরেকটা সুইচ দিই, হ্যাঁ দিতে পারো। হবে? হ্যাঁ, সুইচটা কিভাবে তুমি এখানে ডিটারমিন করতেছো, দেখো প্রোগ্রামটা কিভাবে বুঝতেছে, এইটার উপর বেস করে না, তোমার ভ্যারিয়েবলটা সুইচের ভিতরে তুমি কি দিয়েছো এটার উপর ডিপেন্ড করে তো ও সুইচগুলোকে ডিফারেনশিয়েট করবে। সো তুমি আরেকটা সুইচ যদি ইউজ করো, তাহলে তার ভিতরে অবশ্যই প্যারামিটার ডিফারেন্ট হবে, সেম প্যারামিটার তো হবে না। সেম প্যারামিটার হলে সেটা প্রবলেম, কিন্তু সেম প্যারামিটার না হলে ইউ ক্যান ইউজ ইট। ওকে, ম্যাম এখানে তো দুইটা দিলে এটা কোনটা চেক করবে আসলে? আমি বলতেছি যে সুইচ ডিজিট দিলেন না, ওইটার পরে যদি আরেকটা দেয় যে সুইচ ডিজিট +1, তাহলে তো কোনো দিকে হ্যাঁ না, তাহলে তো সেম হয়ে গেল। সুইচের মধ্যে তো প্যারামিটার সেম। আমি কি বলেছি, এখানে ডিজিট ইউজ করতেছো। ধরো আরেকটা নিয়ে কাজ করবা অপারেটর, যেখানে তুমি যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো দেখাবা, ক্যালকুলেশন দেখাবা, তাহলে ওখানে কি করতে হবে, অপারেটর পাস করতে হবে, তাহলে সেটা হবে। কিন্তু একই সিমিলার সুইচ যদি দাও বা কেসও যদি তুমি সিমিলার দাও, তাহলে কিন্তু তোমার মাল্টিপল কেস একই হলে কিন্তু কাজ করবে না, এরর দেখাবে। ঠিক আছে, মনে করো কেস 2, কেস 2 এখানে দিয়েছো, হ্যাঁ, এখন কেস 3 না দিয়ে এখানে দিলা তোমার 1 + 1, তাহলে কি কেস 2ই তো হলো আলটিমেটলি, রাইট? সো দুইটা কেস সেম হতে পারবে না, অবশ্যই প্রত্যেকটা কেসের মধ্যে কিছু পার্থক্য থাকতে হবে। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, সো এটা আমি তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা, এখন ব্রেকের বিষয়টা আমি আরেকটু বলার জন্য আরেকটা নতুন প্রোগ্রাম রান করব। সেটা হচ্ছে আমার এমন একটা প্রোগ্রাম রান করব যেটাতে ইউজার একটা ক্যারেক্টার আমাকে এখন ইনপুট দিবে। সেই ক্যারেক্টারটা ভাওয়েল ইনপুট দিয়েছে নাকি কনসোনেন্ট ইনপুট দিয়েছে, সেটা আমি কেসের মাধ্যমে চেক করব। ওকে, এটা তো মনে হয় পারবো। এখন আমি জাস্ট দেখাচ্ছি যে এর আগে আমরা ইন্টিজার ইনপুট দিলাম, এখন ক্যারেক্টার দিয়ে কিভাবে কেস সলভ করব, এটার জন্য এই এক্সাম্পলটা দিচ্ছি। নেক্সট ক্লাসে কি এক্সাম? জিএস আচ্ছা, তাহলে এখানে আমার কি লাগছে, ক্যারেক্টার ch। হ্যাঁ, সো আমি আর এখানে ফ্যান্সি কিছু করছি না, মানে আমি এখানে কোনো রাইটিংস কিছু রাখছি না, সো আমি ডিরেক্টলি এখানে ইনপুট দিচ্ছি। হ্যাঁ, সুইচের মধ্যে এবার কি তাহলে দিব, ক্যারেক্টারের জন্য যেটা নিয়েছি ch, রাইট? সো এখন এখানে কেস, তাহলে কেস কি হবে, কেস এবার কি হবে, এমনকি 1 2 3 4 হবে, এক্স্যাক্টলি। এখন তাহলে কি হবে, একটা করে ক্যারেক্টার কেস দিতে হবে।
ওইভাবে করতে পারছি না, কারণ প্রত্যেকটা কেস কিন্তু ডিফারেন্ট, সিমিলারিটিস নাই। সিমিলারিটিস থাকলে আপনি একটা কেসের আন্ডারে কিছু একটা করতে পারতেন, রাইট? সো এখানে কি বলবে, যদি এ আসে তাহলে বলবে যে এটা একটা কি ভার্ব, রাইট? সো আমি একবারে যদি লিখি, আমরা এই এটা একসাথে দিতে পারি না, কিভাবে দিবেন? এ আই ও ইউ একসাথে এর পরে এরকম কমা দিয়ে আমি প্রথম কি বুঝছি এগুলো সবগুলো তো ভালো হয়, তাহলে তো হ্যাঁ হবে। আজকে 26 লেখো এখানে ইফে যেরকম করতেন আপনি, ইফে কি করতেন? অর দিয়ে দিয়ে করতেন। কেসের ক্ষেত্রে আসলে ওইভাবে এটার হচ্ছে আপনাদেরকে শেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা ব্যবহারগুলো শিখব, যে সুইচ কেসটা অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করে। কিছু কিছু প্রোগ্রামে আবার দেখবেন যে কেসটাই, যেমন ক্যালকুলেটর, ধরেন আপনাকে আমি ক্যালকুলেটর বানাতে বললাম, তখন কিন্তু আপনারা এই সুইচ কেস দিয়েই ক্যালকুলেটর ডিজাইন করে নিয়ে আসবেন, তখন আর ইফ এলস ইউজ করবেন না। আবার এমন হতে পারে যখন মেনুটা আপনি সিলেক্ট করবেন, মেনু যখন দিবেন, মেনু বানাতে পারবেন না নরমাল স্ক্যানএফ দিয়ে? ধরেন ক্যালকুলেটরে যে মেনু থাকে, আচ্ছা ঠিক আছে, দেখবো এখন মেনু কিভাবে করতে হয়। প্রজেক্ট তো শুধু ক্যালকুলেটর তো প্রজেক্ট হতে পারে না, ক্যালকুলেটর তো নরমাল সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি বানাতে পারেন তাহলে সেটা। নরমাল ক্যালকুলেটর তো যোগ বিয়োগ গুণ ভাগ, এটা তো আপনি অ্যারিথমেটিক অপারেটরেরই শিখছেন, এখানে তো আর কিছু। মেনুটা অ্যাড করতে পারেন কেস দিয়ে। সায়েন্টিফিক এটা হচ্ছে একটা কম্পিউটার দাম কেন 3000 এটা তো জাস্ট একটা প্রোগ্রাম। আচ্ছা, সো যদি এটা হয়, এখন ক্যাপিটাল লেটার আসলেও তো সেটাও আমার চেক করতে হবে, রাইট? সো এটা কি আমি একটু কপি পেস্ট করে দেই। সো দেখেন এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে যেটাই কেস আসুক না কেন আমার কি করবে? প্রিন্ট করবে and এখানে কি করতে হবে? একটা ব্রেক দেব। দেখেন এখানে কিন্তু ব্রেক আমি প্রত্যেকটা কেসের পরে দেই না, হ্যাঁ? কেন দেই নাই সেটা বলতেছি। এখানে ব্রেক শুধু একটার কারণে আমি সবগুলো কি ক্যারেক্টার আলাদা আলাদা দিবেন না? দেখেন একটা মজা একটা নাই ব্রেক করেন ঠিক আছে? হ্যাঁ, ইউ আর রাইট। কারণ হচ্ছে কোনোটার সাথে কোনোটার মিল নাই, বা একটা শর্ত আরেকটা শর্তের সাথে মিলবে না। ওখানে কি ছিল? 4 এর পরে 5 ছিল, 5 এর মধ্যে কিন্তু 4 আছে, তাই না? 4 + 1। সো কেস কিন্তু ওখানে মিল ছিল, এইজন্য সবগুলো কেসের মধ্যেই আমার ব্রেক দিতে হচ্ছিল। এখানে কিন্তু আমার সব কেসে ব্রেক দেওয়ার দরকার নেই। আপনাকে সবাইকে তুলে দিয়েছেন। হ্যাঁ, কারণ এই আইইউ তো শুধু লোয়ার কেসের ক্ষেত্রে হয় না, আপার কেস হলেও তো সেটাও আমার হয়। সো আমার সবগুলো কন্ডিশনই দিতে হবে। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন, আপনারা একটা প্রবলেম সলভ করবেন। মানে এখন সলভ করতে হবে না, আপনারা আজকে বাসায় গিয়ে করতে পারেন। এখন একটু চিন্তা করেন আর বলেন যে কিভাবে করবেন। ইউজার হচ্ছে আপনাকে ইনপুট দিবে, তাপমাত্রা ইনপুট দিবে, সেলসিয়াসে ইনপুট দিবে, সেটাকে ফারেনহাইটে কনভার্ট করবে, ফারেনহাইটে ইনপুট দিবে, সেটাকে সেলসিয়াসে কনভার্ট করবে। সেটার জন্য একটা মেনু দিবেন ইউজারকে, যে হচ্ছে আপনি লেটস সে এন্টার এনি, হচ্ছে প্রথমে দিতে পারেন যে হচ্ছে টেম্পারেচার কনভার্সন মেনু, তারপরে 1 এ দিবেন যে সেলসিয়াস টু ফারেনহাইট, 2 নম্বরে দিবেন হচ্ছে ফারেনহাইট টু সেলসিয়াস।
এবং আপনি চয়েস, এরপরে বলবেন ইন্টার ইওর চয়েস। লেটস সে আমি 1 এন্টার করলাম, এরপরে আমার কাছে অপশন আসবে যে এন্টার দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস। তখন আমি সেলসিয়াসের টেম্পারেচারটা দেওয়ার পরে আমাকে বলবে যে দ্য কনভার্টেড ফারেনহাইট ইজ এত, ঠিক আছে। এরপরে যদি আমি 2 প্রেস করতাম প্রথমে চয়েসে, তাহলে আমাকে 2 নাম্বার ট্যাগ, মানে 2 নাম্বারের কি ছিল ফারেনহাইট আমি ইনপুট দিব, সেলসিয়াসকে কনভার্ট করে পারবেন। এটা কি দিয়ে করতে হবে, এটা কিন্তু দেখেন কেস দিয়ে করলে ইজি হবে, এটাতে ইফ এলস আনলে এটা বেশি কমপ্লিকেটেড হবে। কি করতে হবে, দুইটা ব্লক ইফ এলস দিয়েও করতে পারবেন। ইফ এলস আনলে এখানে আপনার নেস্টেড ইফ আনতে হবে, দুইটা ব্লক থাকবে, তাই না। একটা হচ্ছে নাম্বার 1 চয়েসের জন্য একটা ক্যালকুলেশন, নাম্বার 2 চয়েসের জন্য আরেকটা ক্যালকুলেশন। সো এটা সেলসিয়াস থেকে কিভাবে ফারেনহাইটে কনভার্ট করতে হয় এটা তো সূত্র জানেন, সূত্রটা অ্যাপ্লাই করলেই হয়ে গেল। তাহলে এইটা আপনারা ইনক্লুড করে নেন, এটা ল্যাবে নিয়ে আসেন, বা কালকে আপনারা হচ্ছে এটা হোমওয়ার্ক, এটা করে ফেলবেন, খাতায় করে ফেলবেন, কালকে আমরা এই প্রবলেমটা সলভ করব। ওকে, আল্লাহ বাঁচাই দিল না আজকের মতো, এটা বন্ধ। আচ্ছা, আপনাদের কি এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন নাই? কোনো কোয়েশ্চেন বাসায় যে বুঝতে পারবো